পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। স্থাপক বস্তু। এটা হইলো পূর্ণ মানে হইলো 100%ই, মানে তুমি যেটাই দেখাইছো, ধরো যে জিনিসটাই তুমি বিকৃত করছো, ওই জিনিসটাই 100% আবার আগের জায়গাতেই ফেরত আসছে। ধরো রাবারটা তুমি টান দিয়ে বড় করছো, পরে আবার ফেরত আইসা পড়ছে, 100%ই ফেরত আসছে। মানে কোনো এটা ওয়েস্ট হয় নাই। অনেক সময় হয় কি, যে তুমি টান দিয়ে বড় করলা, পরে ফেরত আসলো অর্ধেক, আর ফেরত আসলো না। দুর্বল যেগুলা, অনেক দুর্বল, যাদের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি যার দুর্বল, ওই তো পুরাটা আসতে পারে না। ইলাস্টিসিটি, তো যেটা পুরাটাই আইসা পড়ে আবার আগের জায়গাতে, সেটা কি 100%। 100% যেটা, সেটাই কি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তারপর হইলো তোমার স্থিতিস্থাপক সীমা। এটা হলো স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা জিনিসটা কি? সীমা জিনিসটা হইলো যে, ধরো তুমি রাবারটা টান দিলা, ধরো তোমার ওই রাবারটা টান দিয়ে বড় করলা তুমি, রাবারের যে ফিতাটা, এখন এটা কিন্তু তোমার আজীবনই যে বড় হইবে এমন না। এটা যদি তুমি আরো বড় করো, এটা ধরো আরো বড় করলা, পরে অনেক বড় করলে কিন্তু এটা এক টাইমে ছিঁড়েই যাইবে। এক টাইমে কিন্তু এটা ছিঁড়া যাইবে, ছিঁড়া যাবে। এটা কিন্তু মাঝখান দিয়ে ছিঁড়া যাবে। এমন রাবার তো আমরা অনেকই দেখি, বেশি জিনিস বাঁধতে গেলে এই রাবার দিয়া দেখা যায় মাছ দিয়ে ছিঁড়ে গেছে পুরা, মাছ দিয়ে কি ছিঁড়ে গেছে। তো ওই যে একটা সীমা আছে না, একটা লিমিট আছে না, যে লিমিট পর্যন্ত তুমি টানতে পারবা, ওই লিমিটটাই হলো কি স্থিতিস্থাপক সীমা। ওই লিমিটটাই কি স্থিতিস্থাপক সীমা। যে লিমিট পর্যন্ত তুমি টানতে পারবা, টানলে আবার ফেরত আগের জায়গায় আইসা পড়বে, কিন্তু এই লিমিটের বেশি টান দিলেই এটা কি ছিঁড়া যাবে। এই লিমিট থেকে বেশি টান দিলে এটা ছিঁড়া যাইব। আর এই কারণে এই জিনিসটার কি বলে, স্থিতিস্থাপক সীমা বলে। তো সংজ্ঞা, মেন বইয়ের সংজ্ঞা দেখলেও তাই। দেখো মেন বইয়ের সংজ্ঞা, এই যে আমি দেখাচ্ছি, এই যে সবুজ কালি দিয়ে মার্ক করলাম মাত্র, যে মানের বল পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে, অর্থাৎ সর্বাপেক্ষা বেশি যে বল প্রয়োগ করে বল অপসরণ করলে বস্তুটি পূর্বাবস্থায় ফিরে যায়, তাকে স্থিতিস্থাপক সীমা বলে। মানে সর্বাপেক্ষা বেশি যত বল তুমি প্রয়োগ করতে পারবা, অতটুকুই। এর বেশি যদি বল প্রয়োগ করো, তাহলে এটা কি ছিঁড়া যাবে। মানে যতটুক লিমিট ওই ধারণ করতে পারবো, যতটুক লিমিটের ভিতরে সর্বাপেক্ষা বেশি যত বল দিলে এটা আবার আগের জায়গায় ফিরে আসবে। কিন্তু এর বেশি যদি দাও, এই সর্বাপেক্ষা বেশি বলের থেকেও যদি বেশি দাও, তাহলে এটা কি ছিঁড়েই যাবে। বা অন্য কোনো কিছু হইলে ধরো ভাঙ্গে গেল। তারপর হইলো তোমার, হ্যাঁ, হ্যাঁ, আগের অবস্থায় ফিরে আসবো না, মানে ওইটা ওইখানেই হয়তো হয়ে যাবে, আগের অবস্থায় আর ফিরে আসবো না। মেন কথাটা এটাই। তারপর হইলো নমনীয় বস্তু। নমনীয় বস্তু মানে হইলো তোমার প্লাস্টিক বস্তু। পূর্ণ প্লাস্টিক বস্তু বলে এটা, এটার পূর্ণ প্লাস্টিক বস্তুও বলে। পূর্ণ প্লাস্টিক বস্তু এটা মানে প্লাস্টিক কি, তুমি যদি বেঁকাও, এটা কিন্তু বেঁকা যায় আর ফেরত আসে না আগের জায়গায়। এটাই হলো প্লাস্টিক বস্তু বা নমনীয় বস্তু। মানে তুমি বল দিলে এটা আগের অবস্থায় আর ফিরে আসে না, পুরাপুরি আসতে পারে না, 100% আসতে পারে না, বেঁকা যায়, এটা বিকৃত হয়, মানে বেঁকে যায়। বেঁকে যায় মানে কি বিকৃত হয়, বিকৃত হয়, মানে 100% ফেরত আসে না, 100% ফেরত আসে না।
এটা একেবারেই নরম। এই কারণে কি নমনীয় বস্তু। ধরো তুমি একটা নিলা, একটা প্লাস্টিকের, নরম প্লাস্টিকের একটা ধরো দণ্ড নিলা, পরে ওইটা বেঁকাইলা, এটা বেঁকে গেল। এই যে যতটুক বেঁকাইছো এইভাবে বেঁকে আছে, এটার ফেরত আসতেছেই না। এটা কি আর ফেরত আসতেছেই না, এটা যেভাবে বেঁকাইছো ওইভাবেই আছে। তো এটা কি নমনীয় বস্তু। তারপর হইলো তোমার পূর্ণ ধীর বস্তু। পূর্ণ ধীর বস্তু এটা হইলো তোমার যে তুমি যত বলই প্রয়োগ করো, যত বলই দাও, যত বলই দাও, এটা বিকৃত হবে না। বিকৃত হবে না মানে বেঁকবে না। সোজা কথায় কি, বাঁকানো যাইব না, এটা বাঁকানো যাবে না। মানে এতই শক্ত বস্তু যে যত বলই দাও, এটা কি বাঁকানো যাইব না। এখন এমন বস্তু কি আছে পৃথিবীতে যে অনেক বল দিলা তারপরেও বেঁকলো না? এমন বস্তু কিন্তু নাই। আমরা আমরা কি বলছি যে যত বলই দিই, এখানে যত বল মানে কি ইনফিনিটি বল পর্যন্তই দিতাছি আমরা। তো অনেক বল দিলে তো তুমি যেটা বললা হীরা, হীরাও তো এক টাইমে ভেঙে যাইব। হ্যাঁ। তো মানে যত বলই দাও আকারের পরিবর্তন ঘটবেই কিন্তু, অনেক বল দিলে। আর এখানে পূর্ণ ধীর বস্তুতে বলছে যে আকারের পরিবর্তন ঘটবেই না। দেখছো সংজ্ঞায় তুমি পূর্ণ ধীর বস্তু, যে বাইরে থেকে যে কোনো পরিমাণ বল প্রয়োগের ফলে কোনো বস্তু যদি আকারের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে বস্তুটি পূর্ণ দৃঢ় বস্তু। কিন্তু বাস্তবে তো এমন বস্তু নাই। যত শক্তিশালী জিনিস দিয়েই বানাও, ওইটা কিন্তু বল দিতে থাকলে এক টাইমে ওইটা কি আকারের পরিবর্তন ঘটবেই। তাহলে পূর্ণ দৃঢ় বস্তু বলতে বাস্তবে কিছু নাই। এটা কি রিয়েল লাইফে নাই। রিয়েল লাইফে নাই এটা, এটা থিওরিটিক্যালি শুধু আছে, রিয়েল লাইফে নেই। তারপরে এখন আমরা ইম্পর্টেন্ট দুইটা টপিকে আসুম, একটা হলো বিকৃতি আর একটা হলো তোমার পীড়ন। বিকৃতি আর একটা হলো তোমার পীড়ন। বিকৃতি আর একটা হলো তোমার পীড়ন। এই দুইটা টপিক অনেক লাগবে তোমার এই চ্যাপ্টারে। কঠিনের টপিকটাতে এই দুইটা টপিক অনেক লাগবে। এই অধ্যায়ে তো দুইটা অধ্যায় এর মতো, দুইটা পার্ট। কঠিনের পার্টে এটা অনেক লাগবে। তো বিকৃতি মানে হলো তোমার, সংজ্ঞাটা আমি দেখাই তোমার আগে। সংজ্ঞা দেখলে হয়তো বুঝবা না, তারপরেও দেখাই। এই যে বিকৃতি সংজ্ঞা, বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে রূপ বিকৃতি বা পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে। তো এই সংজ্ঞা পড়ে কিছু বোঝা যায় না, তো আমি তোমার বুঝাই ঘটনাটা কি। এটা তুমি এমনি মনে রাখো যে বিকৃতি মানে হলো তোমার মাত্রার পরিবর্তন। মাত্রার পরিবর্তন ভাগ আদিমাত্রা। আদিমাত্রা। তো এটার জিনিসটা কি, ধরো তুমি রাবার নিলে একটা, এই যে ধরো এই সোনালী কালারটা একটা রাবার, পরে তুমি এটা টানলা, এটা টাইনা তুমি বাড়াইলা, এই যে সাদা টুক বাড়লো, টাইনা বাড়াইলা সাদা টুক, সাদা অংশটুক কি বাড়লো এটা। তাহলে তোমার যদি এই সোনালী টুপের দৈর্ঘ্য যদি এ হয়, আর সাদা পর্যন্ত যদি হয় বি, সাদা পর্যন্ত যদি হয় বি, এই পয়েন্ট পর্যন্ত যদি হয় বি, তাহলে তোমার শুধু সাদা কতটুকু হইব, বি মাইনাসে। তাহলে শুধু সাদা হইব কি বি মাইনাসে, মানে বৃদ্ধি পাইছে কতটুক, তাহলে বৃদ্ধি প্রাপ্ত হইলো তোমার বি মাইনাসে, যতটুক বৃদ্ধি পাইছে।
কারণ এই পুরাটা আমরা বলতাছি কি বি, এই পুরাটা বলতাছি কি বি, তাহলে শুধু সাদা কি হইব বি মাইনাসে। আর আদি দৈর্ঘ্য কোনটা ছিল, আদি দৈর্ঘ্য কিন্তু ছিল এ, আদি দৈর্ঘ্য ছিল কিন্তু এ, আদিটা ছিল তোমার শুধু এ, তাহলে বিকৃতি হইব কি মাত্রার পরিবর্তন। মাত্রার পরিবর্তন মানে কি, তো এখানে মাত্রা বলতে কি বোঝাচ্ছে, শুধু দৈর্ঘ্য। হ্যাঁ, হ্যাঁ, এখানে শুধু দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছে, এখানে মাত্রা বলতে শুধু দৈর্ঘ্য মিন করতেছে, এখানে মাত্রা বলতে শুধু দৈর্ঘ্য। তো আমরা মাত্রা কথাটা কেন বলতেছি, কারণ আমরা এটা শুধু দৈর্ঘ্য না হইয়া ক্ষেত্রফল হইতে পারে, আয়তন হইতে পারে, এই কারণে আমরা মাত্রা কথাটা বলতেছি। তাহলে এখানে এই ঘটনার বেলা মাত্রা বলতে শুধু দৈর্ঘ্য, তাহলে মাত্রার পরিবর্তন মানে কি দৈর্ঘ্যর পরিবর্তন। এখানে এখানে তো দৈর্ঘ্যের পরিবর্তন, আর দৈর্ঘ্যের পরিবর্তন মানে কি বি মাইনাসে এখানে। আর আদি মাত্রা, আদি মাত্রা মানে কি আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য এখানে কত এ। তো এটা হইলো তোমার সূত্র, মেনলি সূত্র হইলো এটা, এই সূত্র, এটা হইলো বিকৃতির আসল সূত্র, মাত্রার পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, আদি মাত্রা, মাত্রার পরিবর্তন বাই আদি মাত্রা। এই লাল কালিরটা হলো মেন সূত্র, আর সাইডে যেটি আমরা বাইক করছি এটা বাইক করছি কার জন্য, এটা বাইক করছি দৈর্ঘ্যের জন্য। এই সেম তুমি ক্ষেত্রফলের জন্য করতে পারবা, আবার কি আয়তনের জন্য কি করতে পারবা। তো মেন বইয়ে দেখো বিকৃতিতে, এই সূত্রে দেখো বিকৃতিতে কি দিছে ওনার, বিকৃতি এ, তারপর ঢেউ একটা চিহ্ন দিছে, ঢেউ চিহ্ন দিছে একটা, দেখছো এই ঢেউ চিহ্ন মানে কি মিন করে এটা জানো, এটা বি মাইনাস এ ও হইতে পারে, এ মাইনাস বি ও হইতে পারে, এই ঢেউ চিহ্ন দিয়ে এটা মিন করতেছে। কারণ এখানে তো আমরা নির্দিষ্ট না যে কে বড়, এ বড় না বি বড়, এই কারণে ঢেউ চিহ্ন দিছে। কারণ এখানে তো ওনারা এখনো কোনো সংখ্যাই আনে নাই, সংখ্যা আনলে না আমরা বুঝুম কোনটা বড়। তো আমরা তো বড় মাইনাস ছোট করুম, বড় মাইনাস ছোট করুম দেখা আমরা ঢেউ চিহ্ন দিছি, যে হয় এ মাইনাস বি হইব নাইলে বি মাইনাস এ, ঢেউ চিহ্ন মানে এটা মিন করতেছে। আর এটা একটা স্কেলার রাশি, বিকৃতি একটা স্কেলার রাশি। তো এটার শুধু মান আছে, এটার কোনো দিক টিক নাই। আর বিকৃতি একেবারে সোজা কথা হইলো বিকৃতি ওই যে তুমি যখনই টান দিয়ে বড় করলা বা কোনো জিনিস বেঁকাইলা, ওই বেঁকানোটারই কি বলে বিকৃতি বলে। মানে যে সোজা কথা হইলো তুমি যে বেঁকাই দাছো, যতটুকু বেঁকাই দাছো ওইটাই। আর ম্যাথমেটিক্যালি এমন। এরপর হইলো পীড়ন। পীড়ন হইলো যে তুমি বাইরে থেকে যে বল দিতাছো কোন একটা বস্তুরে বেঁকানোর জন্য, কোন একটা বস্তুরে বেঁকানোর জন্য যে বল দিতাছো, ধরো এটা ওই বস্তুটার সারফেস, তো এর উপরে তুমি যে বল দিতাছো এটারে বেঁকানোর জন্য, তো তুমি কিন্তু যখনই বল দিতাছো তুমি কিন্তু ফেরত একটা ধাক্কা পাইতাছো বস্তু থেকে, বস্তু কিন্তু নিজেও একটা ফেরত ধাক্কা দিতাছে, যখনই তুমি বল দিতাছো সেও কিন্তু একটা ফেরত ধাক্কা দিতাছে। হ্যাঁ, মানে ওই একটা প্রতিরোধকারী বল দিতাছে, বাধা দানকারী একটা বল দিতাছে, ওই বাধা দানকারী, বাধা দানকারী বল একটা দিচ্ছে, বল বস্তু নিজে দিচ্ছে। তো একক আয়তনে লম্বভাবে যে বাধা দানকারী বল দিচ্ছে বস্তুটা তোমারে, তুমি যখন বস্তুটা বেঁকানোর চেষ্টা করতেছো তখন, তুমি যখন বস্তুটা বেঁকানোর চেষ্টা করতেছো তখন তোমার বস্তুটা তোমার দিকে লম্বভাবে যে বাধা দানকারী বল দিতাছে, সেটাই হলো কি পীড়ন। হ্যাঁ, তো পীড়ন তাহলে কি দাঁড়ায়, পীড়ন ইকুয়াল টু হয় বাধা দানকারী বলটা, বাধা দানকারী বল, বস্তু যে বাধা দানকারী বল দিতেছে সেটা বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কেন ভাগ আকারে গেল, কারণ একক ক্ষেত্রফলে আমরা হিসাবটা করি, আমরা যে হিসাবটা করি এই হিসাবটা হয় একক ক্ষেত্রফল।
মানে একক ক্ষেত্রফল বলতে 1 মিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল। তো 1 মিটার স্কোয়ার আনতে হইলে আমার ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হইব, একক ক্ষেত্রফল যেহেতু বলছে তাহলে আমার ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হইব, তাহলে একক আসবে। এটা অনেকটা ঐকিক নিয়মের মতো, এমন অনেকটা যে ধরো ক্ষেত্রফল ধরো কিছু আছে, ধরো আছে 10 মিটার স্কোয়ার, এত ক্ষেত্রফলে তোমার বাধা দানকারী বল যেটা ওইটা ধরো আছে একটা সংখ্যা এফ, তাহলে তোমার এক 1 মিটার স্কোয়ারে কি হইব, F/10 ভাগ আকারে চলে যাবে। তাহলে এখন যদি আমরা ক্ষেত্রফলটারে যদি এ ধরি তাহলে কি হইব, নিচে ভাগ আকারে 10 এর জায়গায় থাকবো কি এ থাকবো, তাহলে F/A হইব। আর এই জিনিসটাই কি দাঁড়ায়, এটাই দাঁড়ায় কি পীড়ন, এই জিনিসটাই দাঁড়ায় কি আমি পীড়ন, এই জিনিসটাই দাঁড়ায় পীড়ন। তাহলে পীড়নের সূত্র কি হবে, বাধা দানকারী বল বাই ক্ষেত্রফল। আর বাধা দানকারী বল মানেই কি প্রযুক্ত বল, তুমি যে পরিমাণ বল দিছিলা ওইটাই তুই বাধা দিতাস, তাহলে সেম মানটা কিন্তু সেম হইব, বাধা দানকারী বলের সমানই কিন্তু প্রযুক্ত বল, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। বা একেবারে ডাইরেক্ট সূত্র হইলো তোমার পীড়ন ইকুয়াল টু F/A, পীড়ন ইকুয়াল টু কি F/A, এটা আঙ্গ মাস্ট মনে রাখতে হবে। পীড়ন ইকুয়াল টু কি F/A, এফ দিয়ে কি বল আর এ দিয়ে কি ক্ষেত্রফল, এ দিয়ে কি ক্ষেত্রফল আর এফ দিয়ে কি বল, এটা আঙ্গ মনে রাখতে হবে। তো পীড়নের এবার দেখো বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল কিন্তু তোমার চাপের বেলাও ছিল, পীড়ন পীড়নও এবং চাপের সূত্রও কিন্তু এটাই আসলো, চাপ পি ইকুয়াল টু কি F/A। তো চাপের একক কি আসলো, একক আসলো কি তোমার নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল, এসআই একক আসলো কি বা প্যাসকেল। তাহলে পীড়নের একক সেমই হইব, পীড়নের একক সেমই হইব, নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল হইব। আর মাত্রাও কি হইব চাপের মতোই হইব, মাত্রাও সেমই হইব, চাপের মতো মাত্রাই হইব তোমার ম্যাস লেন্থ ইনভার্স 1 টাইম ইনভার্স 2, চাপেরটার মতোই হবে সেম, কারণ সূত্রটা মিলা গেছে, যে পীড়ন আর চাপ কি মিলা গেছে, সূত্রটা একেবারে চাপ ও F/A, পীড়ন ও F/A। তারপরে দেখো অসহবল, অসহবল বা ভার, এটা হলো মিনিমাম যে বলটা দিতাছো, যা দিলে একটা বস্তু ভেঙে যাবে ওই বলটা হলো অসহবল। মিনিমাম যে বলে কোনো বস্তু ছিঁড়ে বা ভেঙে যাবে, ছিঁড়ে বা ভেঙে যাবে। অসহবল বা ভার মানে হলো মিনিমাম যে বলে কোনো বস্তু ছিঁড়ে বা ভেঙে যাবে। এখন তুমি আবার বলবা যে মিনিমাম কথাটা আসলো কইতে, বাংলায় লেখা সর্বাপেক্ষা কম, তো ইংরেজিতে কি মিনিমাম, বাংলায় হলো সর্বাপেক্ষা কম। তো একটু আগে তো আমরা দেখলাম সর্বাপেক্ষা বেশি বল, এখন আবার কম হয়ে গেল কেমনে, একটু আগে দেখলাম না সর্বাপেক্ষা বেশি, এখন আবার বলতেছি কি সর্বাপেক্ষা কম। এখানে একটু একটু বুঝার আছে,
এটা কি সর্বাপেক্ষা কম। আগে আবার দেখলাম আমরা কি সর্বাপেক্ষা বেশি। এগুলা কনফিউজ হয়ে যাও পড়তে গেলে। এটা হইলো এমন, এটা তোমার এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো একটা তার আছে, ধরো এটারে তুমি 10 নিউটন বলে টানতাছো, এটা ছিঁড়ে নাই। 10 নিউটনে এটা ঠিকই আছে, 10 নিউটনে টানতাছো, এটা ছিঁড়ে নাই। কিন্তু যখনই তুমি 15 নিউটন দিছো, তখনই এটা কি ধরো ছিঁড়ে গেছে মাঝখান দিয়ে, তখনই এটা কি ছিঁড়ে গেছে। তাহলে ওর 15 নিউটনটা হইলো কি তার সর্বাপেক্ষা ওই নিতে পারতাছে, এর বেশি নিলে ওই ছিঁড়ে গেতাছে। তারটা কি 15 নিউটনটা ওর কি ম্যাক্সিমাম, এর বেশি দিলেই ওই কি ছিঁড়ে গেতাছে। কিন্তু তোমার দেওয়ার তো আর লিমিট নাই, তুমি কিন্তু আরো বেশিও দিতে পারবা। তুমি 20 নিউটনও দিতে পারবা, 25 নিউটনও দিতে পারবা, 30ও দিতে পারবা, 100 নিউটনও দিতে পারবা, এমনকি ইনফিনিটি পর্যন্ত দিতে পারবা তুমি। তোমার দেওয়ার তো কোনো নেই। হ্যাঁ, তো তুমি যখন দিতেছো, তুমি যদি 100 নিউটন বল দাও এই তারটাতে, তাহলেও তো এই তারটা ছিঁড়েই যাবে। 100 নিউটন দিলেও তো তারটা ছিঁড়া যাবে, 30 নিউটন দিলেও তারটা ছিঁড়া যাবে, 25 নিউটন দিলেও ছিঁড়া যাব, 20 নিউটন দিলেও ছিঁড়া যাব। তো মিনিমাম তোমার দেওয়ার বেলা মিনিমাম কিন্তু 15, তোমার দেওয়ার বেলা কিন্তু মিনিমাম 15, যে তুমি মিনিমাম 15 দিলেও এটা ছিঁড়া যাইতেছে। তো এটা হইলো এই কারণে এটারে মিনিমাম বলতেছে, অসহবল বলতেছে। কারণ এই মিনিমামের বেশি দিলেও কি ছিঁড়া যাইব, মিনিমামের বেশি দিলেও ছিঁড়া যাইব। হ্যাঁ, হ্যাঁ, তার বেলায় হইতাছে কি ম্যাক্সিমাম, আর তুমি যখন দিতেছো তখন হয়ে গেছে কি মিনিমাম। মানে তার সহ্য করতে পারবো ম্যাক্সিমাম 15 নিউটন বল, আর তুমি তো দিতে পারবা মিনিমাম 15 নিউটন বল, যেটা দিলে ছিঁড়া যাইব। তুমি এর থেকে বেশিও চাইলে দিতে পারবা, কিন্তু বেশি তো তুমি অনেকই দিতে পারবা, কিন্তু তোমার বেলা মিনিমামটাও হয়ে যাইব, যে মিনিমাম তুমি কত দিলে ওইটা ছিঁড়বো। হুম। তাহলে সূত্রটা দেখে রাখো। অসহ পীড়নের সূত্র হইলো তোমার অসহ বল বাই ক্ষেত্রফল। পীড়ন মানেই কি বল বাই ক্ষেত্রফল, পীড়ন মানেই তোমার বল বাই ক্ষেত্রফল। যেহেতু সামনে আমরা অসহ লাগাইছি, তাহলে হয়ে যাবে কি অসহ বল বাই ক্ষেত্রফল। তো অসহ বল তো আমরা দেখলামই মাত্র। তো এই যে এই অসহ বলের জন্য যে পীড়নটা আসবো, ওইটাই কি অসহ পীড়ন। উপরে তো আমরা অসহ বল দেখলামই মাত্র, এই অসহ পীড়ন বলের জন্য যে পীড়নটা আসবো সেটাই কি অসহ পীড়ন। সূত্র সেমই, জাস্ট কথাটাতে অসহ আসছে জাস্ট। এরপরে এরপরে আমরা হুকের সূত্রটা আগে দেখে নিই। হুকের সূত্র, এটা হলো তোমার স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক। মানে এটা স্থিতিস্থাপক সীমার ভিতরে করতে, স্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি।
স্থিতিস্থাপক সীমার মধ্যে কি পীড়ন সমানুপাতিক বিকৃতি। মানে সোজা কথায় কি তোমার একেবারে পীড়ন আর বিকৃতি কি একে অপরের সমানুপাতিক। মেনলি পীড়ন বিকৃতির সমানুপাতিক, কারণ বিকৃতি হইলো তোমার কি স্বাধীন চলক। এখানে চিন্তা করে দেখো, বিকৃতি কিন্তু স্বাধীন চলক, কারণ বিকৃতিটা তোমার উপরে নির্ভরশীল, তুমি বেকাইতেছো। তাহলে এটা স্বাধীন চলক না যদি এটা তুমি বেকাইতে থাকো, কারণ পীড়ন তো আসতেছে বস্তুটা যে বাধা দানকারী বল দিতেছে সেখান থেকে। তো এটা তো তুমি বিকৃতি করতেছো তো তুমি, আর পীড়নটা তো বস্তুর। হ্যাঁ, তাহলে তো স্বাধীন তো কে বিকৃতি না। এই কারণে পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে সমানুপাতিক যদি তুমি চিহ্নটা উঠায় দাও তাহলে কি আসবে, একটা ধ্রুবক আসবো। তাহলে ধ্রুবক গুণ হইব কি বিকৃতি। এরপরে তুমি যদি এটা আবারই করো, পীড়ন বাই বিকৃতি দাও, পীড়ন বাই বিকৃতি যদি দাও তাহলে কি আসবে, ধ্রুবক আসবে। তো এটা সবার জন্যই প্রযোজ্য। এটা পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু কি ধ্রুবক। এটা সবসময়ই প্রযোজ্য, এটা দৈর্ঘ্যের বেলাও প্রযোজ্য, এটা ক্ষেত্রফল আয়তনের বেলাও প্রযোজ্য। এটা তো যখন দৈর্ঘ্য নিব আমরা তখন এই ধ্রুবকটার নাম চেঞ্জ হয়ে যাবে, যখন আমরা আয়তন নিব তখন এটা এই ধ্রুবকটার নাম চেঞ্জ হয়ে যাবে। তো আকার বা আকৃতি নিলে তখনও এই ধ্রুবকটার নাম চেঞ্জ হয়ে যাবে। এগুলো আমরা দেখুন সামনে। কিন্তু এখানে একটা কথা যে আমরা লিখলাম স্থিতিস্থাপক সীমার মধ্যে, এটা বুঝছো কিনা? এই সীমার ভেতরে বিকৃতি করলে তোমার আগের জায়গায় ফেরত আসবে, কিন্তু এই সীমার বেশি করলে তো এটা আগের জায়গায় ফেরত আসবেই না, এটা তো ছিঁড়া যাইব বা ভাঙ্গা যাইব। এই কারণে হুকে সূত্রে এটা কন্ডিশনটা দেয়া দিছে যে সীমার ভেতরে করলে এই নিয়ম মানব, পীড়ন বিকৃতি সমানুপাতিক হইব। এই সীমার বেশি দিলে তো এটা ছিঁড়াই যাইব, তখন তো আর এই সূত্র মানবো না। তো আমরা এখানে এই যে ধ্রুবক জিনিসটা দেখতেছি, ধ্রুবক, এই ধ্রুবক জিনিসটাই আঙ্গ একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে এই চ্যাপ্টার। এখন যে তিনটা টপিক আসবে ওই তিনটা টপিকের জন্য। তো এই ধ্রুবকটা নরমালি আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুবকটারে আমরা বলি কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক এটা বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। বস্তুর উপাদানের মানে যে বস্তুই নিবা তার জন্য আলাদা স্থিতিস্থাপক গুণাঙ্ক আসবে। তো বস্তুর উপরে এটা নির্ভরশীল। আর এটা কি স্কেলার রাশি, এটাও স্কেলার রাশি। তো এবার হইলো ঘটনা, এই ধ্রুবকটা এই স্থিতিস্থাপক যে গুণাঙ্কটা এটা তিনটা পার্টে ভাগ করা। এটা তিনটা পার্টে ভাগ করা। তো প্রথম পার্টটা হইলো তোমার দৈর্ঘ্য নিয়া, প্রথম পার্টটা হইলো তোমার দৈর্ঘ্য নিয়া। তিনটা পার্টে ভাগ করা, প্রথম পার্টটা হইলো তোমার দৈর্ঘ্য নিয়া, দৈর্ঘ্য নিয়া। আর এই দৈর্ঘ্যটার নাম হইলো তোমার ইয়ং গুণাঙ্ক। এই দৈর্ঘ্যটার নাম হইলো কি তোমার ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক বা ডাইরেক্ট দৈর্ঘ্য গুণাঙ্কও বলে। আমরা কিন্তু এই ধ্রুবকটা নিয়েই কাজ করতেছি, যে ধ্রুবকটা বলতাছি। তো দৈর্ঘ্যের বেলা এটার নাম কি হয়ে যায়, ইয়ং গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক। আর এটার প্রকাশ করে কি দিয়া, তখন ওয়াই দিয়া। ইয়ং বানানে ওয়াই আগে আসে, এ কারণে কি দিয়া প্রকাশ করে, ওয়াই দিয়া। তো ইয়ং গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্কর ঘটনাটা কি, এটা হইলো একেবারে সোজা। আমরা মাত্র কি দেখলাম,
ধ্রুবক ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি, এটা দেখলাম না আমরা? পীড়ন বাই বিকৃতি দেখলাম আমরা। তো আমরা এখানে একটু মডিফাই করুম, আমরা এই পীড়নের আগে দৈর্ঘ্য লাগাই দিই। পীড়নের আগে কি লাগাই দিই? দৈর্ঘ্য কথাটা লাগাই দিই। দৈর্ঘ্য পীড়ন, তাহলে হয়ে যাবে কি দৈর্ঘ্য পীড়ন। আর বিকৃতির আগে আমরা লাগাই দিই দৈর্ঘ্য বিকৃতি। বিকৃতির আগে লাগাই দিই কি দৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ, তাহলে যখনই দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি হবে, তাহলে তখন আর এটা শুধু ধ্রুবক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক থাকবে না, এটার নামটা চেঞ্জ হয়ে যাব। তখন এটা হয়ে যাব ইয়ং গুণাঙ্ক। তখন আর এটা স্থিতিস্থাপক গুণাঙ্ক থাকবে না, তখন হয়ে যাব কি ইয়ং গুণাঙ্ক। তখন এটা হয়ে যাবে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক। যখনই দৈর্ঘ্য শব্দটা অ্যাড করছি, তখন নামটাও চেঞ্জ হয়ে কি হয়ে গেল? ইয়ং গুণাঙ্ক হয়ে গেল। বুঝছো? যখনই দৈর্ঘ্য কথাটা আমরা অ্যাড করছি, তখনই এটা ইয়ং গুণাঙ্ক হয়ে গেল। তো এটাই আঙ্গ মেন সূত্র, বেস সূত্র এটাই আঙ্গ। এটাই আঙ্গ কি বেস সূত্র। এটারই ওয়াই দিয়ে প্রকাশ। একেবারে বেস সূত্র হইলো আঙ্গ এটা, এই যে এটা, এটা একেবারে আঙ্গ বেস সূত্র, মানে বেসিক সূত্র, একেবারে বেসিক সূত্র এটা। এটার উপরে নির্ভর করে বাকি তিনটার সূত্র আসছে। এটাই মেনলি তোমার মনে রাখতে হবে। দেখলা তো ইয়ং গুণাঙ্কটা কেমনে আসলো? দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন আমরা পীড়নের সূত্রও জানি, বিকৃতির সূত্রও জানি। কিভাবে? আমরা দেখি। দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়নের সূত্রটা আমরা দেখি। দৈর্ঘ্য পীড়ন মানে কি? দৈর্ঘ্য পীড়ন মানে হলো তোমার বল বাই ক্ষেত্রফল এফ বাই এ। এবার আমরা একটা চিত্র আঁকা দেখাই, তাহলে বেটার হইব। ধরো একটা তার আছে তোমার, তারে এখানে একটা বস্তু ঝুলাইলা, পরে এটা রাবারের তার চিন্তা করো, তাহলে এটা কি বড় হইব? তাহলে বড় হইলেও কিন্তু ওই এই যে হলুদ অংশটুকু, হলুদ অংশটুকুই কি বৃদ্ধি পাইছে তারটা। এই হলুদ অংশটার ছোট হাতের এল ধরো, আর তারের আদি দৈর্ঘ্যটা ধরো এল, এই যে এতটুক ধরো এল, আদি দৈর্ঘ্যটা বড় হাতের এল। আর এখানে যে বস্তুটা ছিল, এখানে তোমার ক্ষেত্রফলটা ধরো আসলো এ, তারের তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা হলো তোমার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। হ্যাঁ। আর তুমি যে এটা নিচে টান দিয়ে আনলা, যে বলটা দিলা, বল, বল এফ, আর এটা ইকুয়াল টু এম জি। এম হইল কি বস্তুটার ভর, এম হইল বস্তুটার ভর, এম হইল তোমার বস্তুটার ভর, বস্তুর ভর এম। আর এল কি দৈর্ঘ্য বৃদ্ধি, এই ছোট হাতের এল কি বৃদ্ধি, তারের বৃদ্ধি। আর বড় হাতের এলটা কি আছে তোমার আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য। আর এটা কি তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা হলো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে দেখো দৈর্ঘ্য পীড়ন কি হইব? এফ বাই এ, মানে বল বাই ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য বিকৃতি কি হইব? দৈর্ঘ্য বিকৃতি হইব তোমার, আমরা কি বলছিলাম বিকৃতি সূত্র, মাত্রার পরিবর্তন বাই আদি মাত্রা। আমরা বলছিলাম মাত্রার পরিবর্তন বাই বাই আদি মাত্রা। তাহলে মাত্রার পরিবর্তন এখানে কি দৈর্ঘ্য বৃদ্ধি, যেটা এই যে ছোট হাতের এল, ছোট হাতের এলটা কি মাত্রার পরিবর্তন এখানে। তাহলে এটা হয়ে যাবে কি
এল। আর আদি মাত্রা কি এখানে? আদি দৈর্ঘ্য মানে বড় হাতের এল। এই যে বড় হাতের এল, তাহলে বড় হাতের এলটা নিচে আমরা লিখি। তাহলে এল বাই এল হইল কি আঙ্গো? দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি এল বাই এল, এটা আঙ্গো মনে রাখতে হবে। এই দুইটা জিনিস মনে রাখলে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আঙ্গো ওয়াই যে আছে, এই যে ওয়াই যেটা আমরা লিখছি এখানে, এটা কিন্তু তাহলে সূত্র আকার ধারণ করবে। এবার এবার কিন্তু এটা একটা সূত্রের আকার ধারণ করবে। এবার দেখো আমরা রিপ্লেস করে দিব। দৈর্ঘ্য পীড়ন রে কি দিয়ে রিপ্লেস করব? দৈর্ঘ্য পীড়ন রে আমরা রিপ্লেস করব এফ বাই এ দিয়া। আর তোমার দৈর্ঘ্য বিকৃতি রে আমরা রিপ্লেস করব কি দিয়া? এল বাই এল দিয়া। তাহলে আঙ্গ কি দাঁড়াইব? এফ বাই এ ভাগ এল বাই এল। এবার দেখো এটা কি? এফ বাই এ ভাগ এল বাই এল। এটা যদি আমরা লিখি ম্যাথের আকারে যদি লিখি এফ বাই এ ভাগ এল বাই এল, এফ বাই এ ভাগ এল বাই এল। এরপরে কি করব আমরা? এরপরে আবার একটা সমান চিহ্ন যদি দেই, তাহলে এটা গুণ চিহ্ন যদি দেই, তাহলে বড় হাতের এলটা উপরে চলে যাব, ছোট হাতের এলটা নিচে চলে যাবে। আর পরের লাইনে কি হয়ে যাব? পরের লাইন হয়ে যাব এফ এল বাই এ এল। আর এটা কি ছিল? ওয়াই, ইয়ং গুণাঙ্ক ওয়াই। তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু কি? এফ এল বাই এ এল। এটা দেখবা সূত্র গাইড এই সূত্র দিয়া করতেছে অঙ্ক দেখবে। কিন্তু তোমার এটা যে মনে রাখতে হবে এমন না, তোমার মেন সূত্র কিন্তু আঙ্গ এটাই। এই যে এটাই কিন্তু মেন সূত্র। আমি মনে রাখতাম এটাই, এই যে সূত্রটাই আমি মনে রাখতাম। আর এটার নিচেরটা মনে রাখতাম, এটা মনে রাখতাম। মূলত পীড়ন আর বিকৃতির আলাদা সূত্র মনে থাকলে হ্যাঁ উপরেরটা মনে রাখলেই হয়। পীড়ন বাই বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। উপরেরটা কেন মনে রাখি? কারণ এর পরে আরো দুইটা কেস আছে। আরো দুইটা কেস আছে, তাহলে ওই দুইটার জন্য আঙ্গুল সহজ হয়ে যায় উপরেরটা মনে রাখি। তো এখানে এতটুক তো বুঝছই। দেখবা গাইড টাইডে আরো সামনে গেছে, অঙ্ক করছে এফ রে আবার এমজি দিয়ে রিপ্লেস করছে। এফ রে এমজি দিয়ে রিপ্লেস করছে। আবার এ যেটা আছে এ, এ তো ক্ষেত্রফল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এ। আর তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কয়ার। তারের প্রস্থচ্ছেদ তো একটা বৃত্ত। তারের প্রস্থচ্ছেদ কি? একটা বৃত্ত। এই বৃত্তটার ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। তো এভাবেও লেখছে ওনারা, y ইকুয়াল টু mgl বাই পাই আর স্কয়ার। এই ফরম্যাটেও তোমার আনা লাগতে পারে, অঙ্ক করতে গেলে এই ফরম্যাটেও আনা লাগতে পারে। তো এইগুলা আইনা দেখাইছে ওনারা, বুঝছো? সোজা, একেবারে সোজা। তো মাত্রা আর একক কি? ইয়ং গুণাঙ্কের আমরা কি দেখতেছি? পীড়ন বাই বিকৃতি দেখতেছি না? আর পীড়ন বাই বিকৃতির মাত্রা আর এল কি? তো একটা জিনিস দেখো তুমি, এই সূত্রটা দেখো, এই যে এটা, এটা দেখো। এটা আমরা দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছি না? তো ছোট হাতের এল এর মাত্রা ই একক কি? এম। বড় হাতের এল এর একক কি? এম মানে মিটার। তাহলে মিটার মিটার তো কাটা,
তাহলে বিকৃতির কোনো একক নাই। বিকৃতির কোনো একক আছে? বিকৃতির কোনো একক নাই। বিকৃতির কোনো একক নাই। আর উপরে কি আছে? পীড়ন। আর বলের একক কত? নিউটন। আর নিচে আছে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। তাহলে তোমার এককটা দাঁড়ায় কি তাহলে? নিউটন পার মিটার স্কয়ার। ওয়াই এর এককটা দাঁড়ায় কি তাহলে? নিউটন পার মিটার স্কয়ার। তাহলে ওয়াই এর এককটা দাঁড়ায় নিউটন পার মিটার স্কয়ার। বা এটা কি? চাপ আসলে চাপ, মানে প্যাসকেল। মানে এককটা নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। আর মাত্রাটাও তাহলে সেমই হইব, চাপেরটাই হইব এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এরপরে আমরা যাই 2 নাম্বার। ইয়ং গুণাঙ্ক হইল তোমার একটা তার, একটা তারের ওয়াই যত বেশি হইব, এটা লেখা রাখি, একটা তারের ধরো দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছি না, ওয়াই বেশি মানে, ওয়াই বেশি মানে স্থিতিস্থাপকতা বেশি, তারটা স্থিতিস্থাপক বেশি, স্থিতিস্থাপকতা বেশি। এটা তোমার প্রশ্নে আসতে পারে সিকিউতে, যে দুইটা তারের ভিতরে কার স্থিতিস্থাপকতা বেশি। তখন তুমি দুইটা ওয়াই বাইক করবা, পরে কম্পেয়ার করবা, ওয়াই ওয়ান আর ওয়াই টু এর ভিতরে কম্পেয়ার করবো, ওয়াই ওয়ান বড় হইলে প্রথম তারের স্থিতিস্থাপকতা বেশি। তারপর হইলো 2 নাম্বার। এটা হইলো আয়তন গুণাঙ্ক, বাল্ক মডুলাস। এটা কি? আয়তন গুণাঙ্ক হইলো বাল্ক মডুলাস। আমরা একটু আগে দেখলাম কি? দৈর্ঘ্য দিয়া। এখন আমরা দেখতেছি কি দিয়া? আয়তন দিয়া। আয়তন যখনই আসবো তখন এটার নাম হয়ে যাবে কি? আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক নাম হয়ে যাবে। আর ইংরেজিতে হইব বাল্ক মডুলাস। বাল্ক মডুলাস, আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস। আর এটারে আমরা প্রকাশ করি ভি দিয়া। বাল্ক কথাটা আসছে এই কারণে এটারে আমরা প্রকাশ করি কি দিয়া? ভি দিয়া। তোমরা মনে স্কুলে থাকতে এগুলা হালকা হালকা দেখছো, ইয়ং গুণাঙ্কটা মনে হালকা দেখছিলা। আয়তনেরটাও অল্প দেখছো। স্কুলে কি এটি জাফর ইকবাল স্যার জোর করে অ্যাড করছিল, এগুলার দরকার ছিল না তখন, কারণ এখনই তো বিস্তারিত পড়তাছে। তাহলে এটাও সেম। আমরা জানি কি গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি জানি আমরা? পীড়ন বাই বিকৃতি। পীড়ন বাই বিকৃতি। তো এখন যেহেতু আয়তন কথাটা আসছে, তাহলে আয়তন কথাটা আমরা সামনে লিখি। তাহলে হইব কি? আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আর তখন গুণাঙ্কের আগেও কি এসে পড়বো? আয়তন গুণাঙ্ক এসে পড়বো। তার মানে সূত্রটা কি দাঁড়ায়? আয়তন গুণাঙ্ক ইকুয়াল টু কি? তাহলে সূত্রটা দ্বারায় আয়তন গুণাঙ্ক মানে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আর আয়তন গুণাঙ্কের আমরা লিখি কি? ডি দিয়ে প্রকাশ করি। তাহলে এটা অঙ্গ কি দাঁড়ায়? এটাই অঙ্গ কি? মেন সূত্র। তাহলে এই সূত্রটাও কিন্তু আসছে আমাদের ওই একবারে পহেলা যে জিনিসটা আমরা দেখছিলাম, এই যে হুকের সূত্র, এটার থেকেই কিন্তু আসছে। এটার থেকেই কিন্তু আয়তনেরটাও আসলো।
তাহলে বুঝলা ওইটারে ক্যান বেস লিখছিলাম আমি। বেস লেখার কারণই এটা। তো এটার তুমি চিত্রটা কেমনে চিন্তা করবা, এটা চিত্রটা এমনি চিন্তা করো। ধরো ভলিউম আছে ভি, বড় হাতের ভি হলো এটার আদি আয়তন। বড় হাতের ভি কি এটার আদি আয়তন। তো তুমি চার দিকের থেকে ধরো চাপ দিতেছো, চার দিক থেকে ধরো চাপ দিতেছো। একটা ধরো ফুটবল তোমার কাছে আছে, তো চার দিক দিয়ে চাপ দিলে এটা কি ছোট হয়ে আসবো? চার দিক দিয়ে চাপ দিলে তো এটা ছোট হয়ে আসবে। তাহলে এই বলটা এমন থাকার কথা ছিল, কিন্তু এমন আর থাকবো না, এটা ছোট হয়ে আসবে, এই যে নীল কালিরটা হয়ে যাবে তখন। আর তখন এটা ভিটা হয়ে যাবে কি ভি মাইনাস ভি, ছোট হাতের ভি। এই ছোট হাতের ভিটা হইলো তোমার এই যে এই ক্ষেত্রফলটা। ছোট হাতের ভিটা কি এই ক্ষেত্রফলটা। তাহলে তোমার নীল কালি দিয়ে যে জায়গাটা মার্ক করছি সেটার আয়তন কি হইব ভি মাইনাস ভি। তাহলে নীল কালির টুকু হইব কি ভি মাইনাস ভি। কারণ পুরাটা আসলো কি, পুরাটা আসলো আঙ্গ আবার ভি, পুরাটা আসলো কি ভি, বড় হাতের ভি। পুরাটা আসলো আবার কি বড় হাতের ভি। তাহলে ছোট নীল কালিরটা হইব কি ভি মাইনাস ভি। তাহলে আঙ্গ আয়তন বিকৃতি কত হইব? এবার দেখো আয়তন বিকৃতি আমরা দেখি। তাহলে আঙ্গ আয়তন বিকৃতি দ্বারাই কি, আয়তন বিকৃতি দ্বারায় মাত্রার পরিবর্তন বাই আদি মাত্রা। আদি মাত্রা কত এখানে, এই যে ভি, বড় হাতের ভি, বড় হাতের ভিটা হইলো আঙ্গ কি আদি মাত্রা। আর উপরে কি মাত্রার পরিবর্তন, এখানে কি হইব আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন মানে তো এখানে আয়তন কমছে যতটুকু, এখানে আয়তন কিন্তু কমছে। এই যে এটা এই নীল কালিরটা কি আয়তন কমছে। তাহলে নীল কালিরটা হইলো আয়তন কমছে, সেটা হইব কি তাহলে ভি মাইনাস ভি। নীল কালিরটা হলো আয়তন হ্রাস, এটা নির্দেশ করতেছে কি আয়তন হ্রাস, আয়তন হ্রাস। আর নিচের বড় হাতের বিটা কি তোমার আদি আয়তন, আদি আয়তন। ঠিক আছে এবার। ও, এখানে তো একটা ঝামেলা হইছে। এটা তো তোমার আয়তন যতটুকু হ্রাস পাইছে ওইটা লিখছি আমি উপরে, কিন্তু আঙ্গ তো বলছে মাত্রার পরিবর্তন, উপরে থাকবো কি, উপরে তো থাকবো মাত্রার পরিবর্তন, উপরে মাত্রার পরিবর্তন থাকবে না। সূত্রটা তো ছিল মাত্রার পরিবর্তন। আঙ্গ তো বলে নাই আর শেষ আয়তন কত, এটা তো আর বলে নাই, শেষ আয়তন বলে নাই। তাহলে মাত্রার পরিবর্তন চাইছে উপরে, উপরে চাইছে মাত্রার পরিবর্তন, মানে মাত্রার পরিবর্তন তো হইছে ছোট হাতের ভি, ছোট হাতের ভি। মানে যতটুকু আয়তন হ্রাস পাইছে, আয়তন হ্রাস। বাংলা কথা ঠিকই লিখছিলাম, কিন্তু তোমার ইটা ভুল লিখছি, ম্যাথের নোটেশনটা ভুল লিখছিলাম। তাহলে আয়তন হ্রাস যতটুকু পাইছে, আয়তন হ্রাস পাইছে তো এই যে হলুদ অংশটুকু, ছোট হাতের বি, এই হলুদ অংশটুকু কিন্তু হ্রাস পাইছে, ছোট হাতের বিটা, ছোট হাতের বিটা কিন্তু আঙ্গুর হ্রাস পাইছে। তো এই ছোট হাতের বিটাই আঙ্গ উপরে থাকবে, কারণ এটাই কি আঙ্গ মাত্রার পরিবর্তন। ছোট হাতের বিটাই কি আঙ্গ মাত্রার পরিবর্তন। তাহলে ভি বাই বি হইলো কি তোমার আয়তন বিকৃতি ভি। তাহলে আয়তন বিকৃতি হলো ভি বাই বি। আর তোমার আয়তন পীড়ন কই হইব তাহলে, আয়তন পীড়ন, আয়তন পীড়ন হইব তোমার এফ বাই এ।
আয়তন পীড়ন হইব তোমার এফ বাই এ। তাহলে তোমার সূত্রটা হইব কি, বাল্ক মডুলাসের বি এর সূত্রটা হইব কি, তাহলে বি ইকুয়াল টু হইব আয়তন, উল্টা বললা তো তুমি, আয়তন পীড়ন বাই কি, আয়তন বিকৃতি। হ্যাঁ, উল্টা বললে কিন্তু এটা ভিন্ন জিনিস হয়ে যাবে। আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তো আয়তন পীড়ন আমরা কি দেখলাম, এফ বাই এ, এটা মানে হলো এফ বাই এ। আর আয়তন বিকৃতি মানে কি, ভি বাই ভি। তাহলে এরপরে কি হয়ে যাবে, এফ। এবার দেখো এফ বাই এ মানে কি আসলে, চাপ পি। এফ বাই এ মানে কি, চাপ পি। তাহলে তোমার এফ বাই এর জায়গায় লিখলাম আমরা পি, আর নিচে আছে ভি বাই ভি। এরপরে পি ভাগ ভি বাই ভি, ম্যাথের নোটেশন দিয়ে লিখলাম আমরা। পি পুরাটারে ভাগ করতেছে কি নিচেরটা, পি পুরাটারে ভাগ করতেছে নিচেরটা। তাহলে হইলো কি পি ভাগ ভি বাই ভি। এবার যদি তুমি ভাগ ভাগ চিহ্নটারে গুণ লেখো, তাহলে কিন্তু এই বড় হাতের বিটা উপরে চলে যাব, আর নিচে ছোট হাতের বিটা হিসাবে। তাহলে সূত্র দাঁড়ায় পি ভি বাই ভি। সূত্র দাঁড়ায় কি, পি ভি বাই ভি। এটাই তোমার মেন বইয়ে দেওয়া, এটাই তোমার কি মেন বইয়ে দেওয়া। এখানে পি মানে কিন্তু চাপ, এখানে পি মানে কি, পি মানে কিন্তু এখানে চাপ। আর ছোট হাতের বি মানে কি, আয়তন হ্রাস, আয়তন হ্রাস। আর বড় হাতের বি মানে কি, আদি আয়তন। তাহলে এটার একক কি হইব, এটার এককও কিন্তু আগেরটার মতোই। এটার এককও আগেরটার মতোই। এটারও বি এর একক আর মাত্রা সেম ইয়ং গুণাঙ্কের মতো রইব। কারণ তোমার আয়তনের একক কি, এই বড় হাতেরটা রইব কি মিটার কিউব, ছোট হাতেরটাও কি হইব মিটার কিউব হইব। এই দুইটাই কি কাটা পড়া যাব, শুধু পি এরটাই থাকবে, মানে চাপের একক কি শুধু কি থাকবে। তাহলে ইয়ং গুণাঙ্কের মতো সেম এটাও চাপের একক কি, তাহলে বি এর একক ও মাত্রা হইব তোমার ওই আগেরটাই, আগেরটাই ইয়ং এর গুণাঙ্কটাই, মানে চাপেরটাই। বুঝছো কাহিনী। এরপর হইলো সংনম্যতা। এটার সাথেই বাল্ক মডুলাসের সাথেই আছে সংনম্যতা। এটা নতুন টপিক না, এটা বাল্ক মডুলাসের টপিকই, সংনম্যতা। এই সংনম্যতা জিনিসটা কি, এই সংনম্যতা জিনিসটা হইলো তোমার বাল্ক মডুলাসের ইনভার্স। তুমি ভুলে যেটা বইলা দিছিলা না, আয়তন বিকৃতি বাই আয়তন পীড়ন, ভুলে এটা বলছিলা আয়তন বিকৃতি বাই আয়তন পীড়ন, এটাই হইলো সংনম্যতা। তাহলে সংনম্যতা হইলো ওয়ান বাই আয়তন গুণাঙ্ক। হ্যাঁ, এই সংনম্যতা টপিকটা আয়তন গুণাঙ্কের আন্ডারেই পড়ছে। তাহলে আয়তন গুণাঙ্ক করে অনেক টাইমে
অসংনম্যতাও বলে। কারণ সংনমতার উল্টা কি? আয়তন গুণাঙ্ক। এই কারণে আয়তন গুণাঙ্কের অনেক টাইমে অসংনম্যতাও বলে। এটা হলো কম্প্রেসিবিলিটি। এটা আপাতত বেশি জিনিস লেখে নাই এখানে, এটা জাস্ট এটাই জানো যে আয়তন গুণাঙ্কের উল্টা। এরপরের টাতে যাই আমরা। এরপরে আমরা 3 নাম্বার কেসে আসলাম। এইখানে হইলো দৃঢ়তার গুণাঙ্ক, ব্যবর্তন বা মোচড় গুণাঙ্ক। এখন আসবো তোমার মোচড় জিনিসটা। এখন আসবো সোজা কথায় আসবো মোচড় জিনিসটা। মোচড়। তো মোচড় জিনিসটা আসলে এটা কি হয়ে যায়? মোচড় গুণাঙ্ক। বা এটার কয়েকটা নাম আছে। বা ব্যবর্তন গুণাঙ্ক। ব্যবর্তন গুণাঙ্ক। ব্যবর্তন গুণাঙ্ক বা ধীরতার গুণাঙ্ক। বা ধীরতার গুণাঙ্ক। ধীরতার গুণাঙ্ক। এটার কনসেপ্টটা আনছি এমনি। এটার কনসেপ্টটা এটার এন দিয়ে প্রকাশ করে, মোচড় গুণাঙ্ক করে এন দিয়ে, ছোট হাতের এন দিয়ে প্রকাশ করে। তো এটার কনসেপ্টটা তুমি হয়তো হঠাৎ পড়লে বুঝবা না, মোচড় আবার কি। এটা ধরো তোমার ঘরে বই আছে না, মোটা বই। ধরো রয়্যাল গাইডটাই তো মোটা, মোটা একটা বই এটা। তো মোটা একটা বই যদি তুমি চিন্তা করো, ধরো এই যে একটা মোটা বই, রয়্যাল গাইড। ধরো রয়্যাল গাইডটাই এটা। তো এই যে বইটা যে আমরা নিলাম, এটা যদি আমরা উপরে দিয়া কণার বরাবর, ধরো উপরে দিয়ে কণার বরাবর যদি আমরা ধাক্কা দিই বইটাতে, তাহলে কিন্তু বইটা বেঁকে যাইব। বইটা যদি স্থান পরিবর্তন না, বইটা যদি ধরো টেবিলে ফিক্সড আছে কিন্তু উপরে দিয়ে তুমি যদি ধাক্কা দাও, তাহলে কিন্তু এটা বেঁকে যাবে। বেঁকে যাবে কেমনে? বেঁকে যাবে কিন্তু এমনি। তোমার বই কিন্তু দেখবা এমনি প্রায় বেঁকে যায়। মোটা বই এমনি ঢালু ভাবে বেঁকে যায় কিন্তু। বেঁকে যায় না, উপরে দিয়ে যদি তুমি ধাক্কা দাও তাহলে। তো উপরে দিয়ে ধাক্কা দিলে কিন্তু এটা এইভাবে বেঁকে যায়। তো এটার কিন্তু থাকার কথা ছিল কই? আমি যদি ডট ডট দেই, ডট ডট দিলে তো এখানে থাকার কথা ছিল ওইটা। এভাবে থাকার কথা ছিল না? এই যে ডট ডট দেওয়া ওই স্থানে কিন্তু থাকার কথা ছিল। ডট ডট দেওয়া ওই স্থানে কিন্তু বইটা থাকার কথা ছিল, কিন্তু উপরে দিয়ে ধাক্কা দেওয়াতে কিন্তু বইটা বেঁকে গেছে, কোন কইরা বেঁকে গেছে। দেখছো তুমি কোন কইরা বেঁকে গেছে যে? না, নেট আছে তো। হচ্ছে তো, আমারটাই হচ্ছে তো। সেকেন্ড মোবাইলে হচ্ছে। হ্যাঁ। তাহলে এটা কিন্তু একটা কোণ করছে, উপরে দিয়ে যখনই ধাক্কা দিছো তোমার বইটাইতেই তুমি ধাক্কা দিয়ে দেখো, উপরে দিয়ে রয়্যাল গাইডের উপরে দিয়ে যদি একটু ধাক্কা দাও তাহলে কিন্তু এটা সইটা যাবে। মানে উপরে দিয়া বলতে আমি বোঝাচ্ছি যে উপরের মলট যেটা, মলটের এখানে যদি তুমি একটু ধাক্কা দাও তাহলে কিন্তু বইটা বেঁকা যাইব। এই বেকাটারই বলতাছি আমরা মোচড় গুণাঙ্ক। আপনার, আমার চিত্র হয়তো বুঝবা না, আমি মেন বইয়ের চিত্র দেখাই। মেন বইয়েরটা দেখলে আরো বুঝবা। এই যে দেখো, দেখছো? উপরে আছে বই দিয়ে দেখাইছে ওনারা। তো উপরে কি দিছে ওনারা? বল দিছে। বল দিছে
তখনই বইটা কি বেঁকে গেছে। তা বেঁকে গেলে কেমন হবে? এমন হইবে। তাহলে একটা অ্যাঙ্গেল করছে, কিন্তু থিটা অ্যাঙ্গেল করছে, একটা একটা অ্যাঙ্গেল কিন্তু করছে, থিটা অ্যাঙ্গেল। হ্যালো? হ্যালো?